কমল কক্সবাজার 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ সেই মহান 23শে জুন, শোষিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির দিন। 1947 সাল। মুসলিম লীগ দুই ভাগে বিভক্ত। একদিকে আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গণতন্ত্র মনা, মানুষের মুক্তিকামী, মানুষের পক্ষে থাকা কর্মীদের নিয়ে শেখ মুজিব সহ অসংখ্য মানুষের সমর্থিত সেই মুসলিম লীগ। আর অন্যদিকে আছে ক্ষমতা লিপসু খান বাহাদুর, রায় বাহাদুরদের সংগঠন খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ। রাতারাতি কারোর সাথে কথা না বলে খাজা নাজিমুদ্দিন ঢাকাকে রাজধানী ঘোষণা করে সদল বলে চলে আসলেন এই ঢাকা শহরে। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন, দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যদি দেশ স্বাধীন হয় তাহলে কলকাতার শিয়ালদহ পর্যন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুর্শিদাবাদ সংখ্যাগরিষ্ঠ, জলপাইগুড়ি, দার্জিলিং, আসামের করিমগঞ্জ আমাদের। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র। আজ পর্যন্ত কোন রাজনীতিবিদ অথবা কোন ইতিহাসবিদ এই কথাটুকু কোনোদিন বলেনি। বঙ্গবন্ধু তার রাজনীতিতে সেদিন বলেছিলেন। খাজা নাজিমুদ্দিন সেদিন কারোর সাথে কথা না বলে, কোন মুসলিম লীগের নেতাদের সাথে আলোচনা না করে ক্ষমতায় আরোহণের জন্য ঢাকায় ছুটে আসলেন। ঢাকায় ছুটে এসে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই গণতন্ত্রপন্থী মানুষেরা তারা ঢাকায় চলে আসলো। 48-এর সেই সময়ে আমরা দেখেছি, সেই 24শে মার্চ কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই আমন্ত্রিত অতিথি 1200-এর মধ্যে সেদিন শেখ মুজিবুর রহমান ছিলেন মঞ্চের সেই পিছনের দিকে। তিনি সাথে সাথে নূ নূ বলে চিৎকার করলেন। সাথে সাথে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হল। সেই ছাত্র সংগ্রাম পরিষদের সভায় প্রথম সভাপতিত্ব করলেন সেদিনের সেই শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, যদি মালয়েশিয়ার মুসলমানরা মালে ভাষায় কথা বলেন, যদি ইরানের মুসলমানরা পারস্য ভাষায় কথা বলেন, যদি তুরস্কের মুসলমানরা তার্কি ভাষায় কথা বলতে পারে, কেন বাঙালি মুসলমান হয়ে আমাদের নতুন করে ভাষা শিখতে হবে? এইভাবে ভাষার প্রশ্নে যখন অনড়, তখন বঙ্গবন্ধুকে প্রথম সেই ভাষা আন্দোলনের দাবিতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 1949 সালের 23শে জুন সেই সময়ে ঢাকার রোজ গার্ডেনে এক একে শরিক হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগীশ, শামসুল হক, ইয়ার মোহাম্মদ খান, আনোয়ারা খাতুন থেকে শুরু করে সেই সময়ে সেই তিতুমির, সূর্য সেন, প্রীতিলতার রক্তের অনুসারী যারা ছিলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত, তারা সকলেই এসে সেদিন ঘোষণা করলেন, সেদিন তারা তৈরি করলেন আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তান। সেই আওয়ামী মুসলিম লীগ বঙ্গবন্ধু জেলখানায় বঙ্গবন্ধুকে 1 নম্বর যুগ্ম সম্পাদক করা হয়। সেখানে কিন্তু তার ব্র্যাকেটের মধ্যে লেখা হয় তিনি একজন নিরাপত্তা বন্দী। এইভাবে আওয়ামী লীগের যাত্রা শুরু। বঙ্গবন্ধু জেলখানার মধ্যে বন্দী। হঠাৎ করে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন, সেখানে হিন্দু মুসলমান দাঙ্গা করে 80 জন সেই সময়ে দাঙ্গাবাজ তার জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। তাদের সাথে বঙ্গবন্ধু কথা বললেন। বঙ্গবন্ধুকে ঢাকার মুসলমান বন্দীরা বলল, সেই হিন্দুস্থানে হিন্দুরা আমাদের মেরেছে, তাই আমরা এখানে হিন্দুদের মেরেছি। সেই সময়ে বঙ্গবন্ধু বলেছিলেন, যদি হিন্দুস্থানের হিন্দুরা দোষ করেন, কেন মুসলমান হয়ে ঢাকার মুসলমানদেরকে অন্যায় করতে হবে? সেই সময়ে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলেছেন, তার আদর্শের অনুসারী হয়ে সেই সময়ের দাঙ্গাবাজ অনেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনায় সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল। এই সেই বঙ্গবন্ধু 1949 সাল থেকে তিনি থেমে থাকেনি। তিনি 1950 সালের মধ্যে জেলে, 1951 সালে ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে একে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের পক্ষে সমর্থন দিতে গিয়ে তারা বহিষ্কার হলেন। 17 জন ছাত্র নেতা, একে একে 16 জন ছাত্র নেতা মুসলিকা দিয়ে 5 টাকা জরিমানা দিয়ে তারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হয়েছিলেন। এই সেই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেদিনের নেতা মুজিব বলেছিলেন, যেই বিশ্ববিদ্যালয়ে ন্যায্য কথা বলতে গিয়ে আমাকে বহিষ্কার হতে হয়, সেই বিশ্ববিদ্যালয়ে অন্যায় ভাবে আমি কখনো মুসলেখা দিয়ে ভর্তি হব না। সেই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শেখ মুজিবুর রহমান আর কখনো নেয়নি। আমি অবাক হয়ে যাই। 1952 সালে
সালের ভাষা আন্দোলন, তিনি সেই জেলখানার মধ্যে অনশনরত, তিনি খবরাখবর নিচ্ছেন। এক পর্যায়ে 21শে ফেব্রুয়ারি তিনি চিরকুট পাঠালেন অ্যাডভোকেট গাজীউল হক, জিল্লুর রহমান, হাবিবুর রহমান সেলিম। সেদিনের ছাত্র সংগ্রাম পরিষদ আগের দিন 20শে ফেব্রুয়ারি জগন্নাথ হলের সামনে তারা বৈঠক করেন। সেই বৈঠকের মধ্যে একে একে সর্বশেষ সব ছাত্র নেতা তারা 144 ধারা ভঙ্গের পক্ষে নয়, বঙ্গবন্ধুর নির্দেশ রয়েছে যে কোনোভাবে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা আন্দোলন সামিল হতে হবে। এক পর্যায়ে হাবিবুর রহমান সেলিম, বিচারপতি অ্যাডভোকেট গাজীউল হক, জিল্লুর রহমান রাব, তারা সেদিন মাত্র 5 জন ছাত্র নেতার নেতৃত্বে জগন্নাথ হলের সামনে তারা সিদ্ধান্ত নিয়ে তারা সেদিন 144 ধারায় নেতৃত্ব দিয়েছিলেন। যদি বঙ্গবন্ধু সেদিন নেতৃত্ব না দিতেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারির ইতিহাস অন্যায়ভাবে লেখা হতো। আমি অবাক হয়ে যাই। 1953 সাল বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন হোসেন শহীদ সরওয়ার্দীকে যাদের দিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করা যাবে না, যারা ব্রিটিশদের থেকে বেনিফিশিয়ারি, তাদেরকে দিয়ে আর মুসলিম আওয়ামী লীগ গঠন করা যাবে না। 54 সালের নির্বাচন, একে একে সবাই নির্বাচিত হয়ে আসলেন। 300 আসনের মধ্যে 291 জন সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ গঠিত হবে। একে একে শেরে বাংলা, একে ফজলুল হক, তিনি শেখ মুজিব ছাড়া সবাইকেই নেবেন। এক পর্যায়ে তিনি অনেক দিন পরে যখন সর্বশেষ কাতারে যখন মৌলানা ভাসানী এবং সেই হোসেন শহীদ সরওয়ার্দীর প্রস্তাব অনুযায়ী যখন এক পর্যায়ে শেরে বাংলা তাকে সেই সময়ে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার কথা বললেন, সেই সময়ে শেখ মুজিবুর রহমান, তিনি সেই সময়ে তার বাবা কখনো মন্ত্রী ছিলেন না, তাদের পূর্বপুরুষেরা কখনো মন্ত্রী ছিলেন না। আমি অবাক হয়ে যাই রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে। তিনি সেই সময়ে তিনি মানিক মিয়ার কাছে গেলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কাছে বললেন, আমাকে শেরে বাংলা বলছে মন্ত্রী পরিষদে যেতে, কিন্তু আমার নেতা হোসেন শহীদ সরওয়ার্দী লাহোরে আছেন, তার থেকে আমি অনুমতি পাই নাই। আমি মৌলানা ভাসানী থেকে অনুমতি পাই নাই। এক পর্যায়ে সেদিন মানিক মিয়া তাকে সারা রাত গাড়ি চালিয়ে টাঙ্গাইলে ভোরবেলায় চলে গেলেন। সেখানে মানিক মিয়াকে দেখে এবং শেখ মুজিবুর রহমানকে দেখে মৌলানা ভাসানী বললেন, মুজিব এত সকালবেলা কেন এসেছস? তখন মুজিবুর রহমান তিনি বললেন, স্যার আমাকে বলেছে মন্ত্রী পরিষদে যোগ দিতে, সেই কারণে আমি আপনার পরামর্শের জন্য এসেছি, আপনার পারমিশনের জন্য। তখন কিন্তু এক পর্যায়ে সেই সময়ে মৌলানা ভাসানী বললেন, তোকে না আমি অনেক আগে বলেছি সেখানে অংশগ্রহণ করতে, যোগ দিতে, আমি তো অনুমতি দিয়েই ফেলেছি। বলে যে স্যার আমি আপনার অনুমতি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমার নেতা সরওয়ার্দীর অনুমতি আমি এখনো পাইনি। অবাকের বিষয়, যার বাবা কখনো মন্ত্রী ছিল না, তিনি সেই নেতার সেই একজন রাজনৈতিক কর্মী, তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর অনুমতির জন্য তিনি বসেই ছিলেন। এক পর্যায়ে ভাসানী বললেন, তুই চলে যা, আমি সরওয়ার্দীর সাথে কথা বলে আমি তোকে সমর্থন জানাবো। সেই সময়ে বঙ্গবন্ধু, সেই সময়ে তিনি একজন কত ত্যাগী মানুষ, তিনি সেই সময়ে এসে মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিলেন। দলের দায়িত্ব নেবেন নাকি? মাননীয় সদস্য, আপনি মাগরিবের বিরতির পর অবশিষ্ট আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাকে আরো কয়েক মিনিট সময় দেওয়া হবে। মাননীয় হুইপ, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি। দেশে বাজেট ছিল, তারা যখন শেষবারে চলে গিয়েছিলেন তখন 61,058 কোটি টাকা। তারা 2002 থেকে বাজেট শুরু করেছিলেন 44,854, তারপরের বছর 51,980 এবং তারপরের বছর 57,000, তারপরের বছর 61,000 কোটি টাকা মাত্র। অর্থাৎ আমরা দেখেছি প্রতি বছর তারা মাত্র 4,000 কোটি টাকা করে এই দেশে বাজেট বৃদ্ধি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, তারা সেই বাজেটের মাত্র 70% তারা সেই সময়ে বাস্তবায়ন করতে পেরেছিলেন। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত 5 বছরে 4,266 কোটি টাকা এবং 18-19 সালে 4,64,573 কোটি টাকা, এইভাবে করতে করতে 7,661,785 কোটি টাকা গত বছরে বাজেট দিয়েছেন এবং এবছরে 7,97,000 কোটি টাকা। অর্থাৎ এই 5 বছরে প্রতিবারে 70,000 করে এখানে বাজেট বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ যে উন্নতি হয়েছে তারই সুফসল আমরা দেখছি।
এবং যেখানে বিএনপি আমলে বাজেটের মাত্র 70% বাস্তবায়িত হতো, সেখানে আমরা দেখেছি এই আওয়ামী লীগের গত 5 বছরে 87% বাজেট এখানে বাস্তবায়িত হয়েছে। আমার নির্বাচনী এলাকা কক্সবাজার 3-এর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার 13টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে আমার আসনে আমাকে তারা জয়ী করেছে। সব দল নির্বিশেষে আমাকে 1,60,000 ভোটের ব্যবধানে অত্যন্ত শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও আমার বিপক্ষে সমস্ত রাজনৈতিক দল এক হওয়া সত্ত্বেও 1,60,000 ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পার্লামেন্টের মাধ্যমে। আমার মাননীয় স্পিকার, কক্সবাজার চট্টগ্রাম সড়ক 6 লেনে উন্নীতকরণ এখন দেশবাসীর দাবি। প্রতিদিন এখানে হাজার হাজার টুরিস্ট এবং বছরে 1 কোটি টুরিস্ট কক্সবাজারে যাচ্ছে, আমাদের উন্নয়ন সেখানে চোখে পড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 18,000 কোটি টাকার বিনিময়ে নান্দনিক রেল স্টেশন সহ রেল দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 12,000 কোটি টাকায় আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন। আমাদেরকে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন, মেরিন ড্রাইভ দিয়েছেন, কক্সবাজারের রাস্তাগুলো প্রশস্তকরণ হয়েছে এবং কক্সবাজারের অভাবনীয় উন্নয়ন আমার মনে হয় বাংলাদেশে আর অন্যান্য জেলায় কম হয়েছে। তারপরেও আমার নির্বাচনী এলাকায় এখনো প্রতিটি ইউনিয়নের মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। এখনো আমার এখানে 4টা বড় ব্রিজ, খরুলিয়া ঝিলংজা সংযোগ সেতু, খরুলিয়া দক্ষিণ মিঠাচড়ি সংযোগ সেতু, মনিঝিল সংযোগ সেতু, আমার এখানে সেই শুক্কুরের মঞ্জুরের দোকান থেকে সেই জালালাবাদ এবং পুকখালীর সংযোগ সেতু, এবং আমার এখানে তেলিপাড়া চরপাড়া সংযোগ সেতু, এসএম পাড়া ছনকোলা সংযোগ সেতু গণমানুষের দাবি। আমার কক্সবাজারের লক্ষ মানুষ এখনো কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে শুরু করে সেখানে সাত্তার গুনা, ফাতের গুনা, বাদশা গুনা এবং এবিসি গুনা, সাহিত্যিকা পল্লী, লালপাড়া এবং বল্যাপাড়া, ঘোনাপাড়ায় বসবাস করছে। আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম, গতবার ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছিল সেই সমস্ত যেখানে মানুষ বসবাস করে লক্ষ মানুষ, সেই সমস্ত জায়গাগুলো তাদেরকে বরাদ্দ বন্দোবস্তি দেওয়ার জন্য, এবং জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছেন। আমি ভূমি মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত দাবি থাকবে, আপনারা টোকেন মূল্যে আমার লক্ষ মানুষকে যদি দিয়ে দেন তাহলে মানুষ সেখানে আশ্রয় পাবেন। তারা কুতুবদিয়া থেকে সাগর ভাঙা মানুষ, কেউ নদী ভাঙা মানুষ সেখানে তারা আছে। আমার ঈদগাঁও উপজেলা গঠিত হয়েছে, আজকে 1 বছর হয়েছে, সেখানে কিন্তু এখনো কোনো স্থাপনা ঘটেনি। সেখানে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্মাণ করা দরকার আমাদের, এখন ভাড়া বাসায় চলছেন। সেখানে আমাদের ফায়ার স্টেশন, হাসপাতাল করা দরকার, স্কুল কলেজগুলো সরকারিকরণ বাকি রয়ে গেছে। এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। 1000 বছরের শহর রামুকে পৌরসভার দাবি জানাচ্ছি, এবং আমার প্রতিটি এলাকার মধ্যে বিশেষ করে যারা লবণ শিল্পে আছেন, 1 লক্ষ মানুষ লবণ চাষি, সেই লবণ বাম্পার ফলন হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে আর 3 মিনিট দেওয়ার জন্য বিনীত অনুরোধ। সেখানে লবণ চাষিদের লবণ আমদানি নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি। আমার মিয়ানমার সমস্যা, মিয়ানমারে আমার সীমান্তবর্তী এলাকা মিয়ানমার, সেই মিয়ানমারের মধ্যে আরাকান আর্মি এখন সশস্ত্র লড়াই করছে। আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেনানিবাস না দিতেন তাহলে কক্সবাজার আজকে অনিরাপদ হয়ে যেত, এতদিন তারা দখল করে ফেলতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে, শেখ হাসিনা 20,000 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন সেনানিবাসের জন্য, আমাদেরকে রক্ষিত করেছেন। এখন এই মুহূর্তে আমাদের দরকার বাংলাদেশের মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে তাদেরকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ, ভারত এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে, মালদ্বীপ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা, তাহলেই কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাড়বে এবং ভারতের নিরাপত্তা বাড়বে। আমার এখানে মসজিদের যারা ইমাম সমাজ আছেন তাদেরকে সরকারিকরণ, চাকরি সরকারিকরণের আমি জোর দাবি জানাচ্ছি, এবং যারা বিদেশের কারাগারে আছে আমার বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার জেলার অনেক মানুষ। আরেক মিনিট মাননীয় স্পিকার, 1 মিনিট, 1 মিনিট বলুন। কারাগারে হাজার হাজার মানুষ এখনো আছেন। মিয়ানমার থেকে অনেকেই ফেরত নিয়ে আসছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং প্রত্যেকটি দেশে আমাদের সেই কারাগারে যারা বন্দী আছেন তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার জন্য আমি জোর প্রস্তাব করছি। এবং প্রবাসী যারা আছে বিশেষ করে কক্সবাজার জেলার যারা সৌদি আরব, মালয়েশিয়া থেকে শুরু করে এবং গালফ স্টেট সমূহে থাকেন, সেই
তারা যখন মিশনে যায়, সেখানে যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, মিশনে থাকা অফিসারগুলো তাদেরকে চিনে না, বলে যে তোমরা রোহিঙ্গা। তারা বুঝে না রোহিঙ্গার ভাষা এবং কক্সবাজার ভাষার মধ্যে তফাৎ। আমি আজকে আপনাদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরের সেখানে কক্সবাজারের ভাষা বোঝা মানুষদেরকে নিয়োগ দেওয়ার জন্য, যাতে কক্সবাজারের মানুষ হয়রানি না হয়, সেটি আমি জোর দাবি জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আজকের এই সবাই, আমি আজকের এই অধিবেশনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সোলার লাইট ছিল, সোলার লাইট আবার দেওয়ার জন্য আমি বিনীত প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।